আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভারত থেকে আসা ঢলের পানিতে 10 জেলায় ভয়াবহ বন্যা, 40 লাখ মানুষ পানিবন্দী। ফেনীতে মানবিক বিপর্যয়, মোবাইল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। কুশিয়ারা, মুহুরী, খোয়াই সহ কয়েকটি নদীর পানি 50 বছরের রেকর্ড ছাড়িয়েছে। পরিস্থিতি মোকাবেলায় উপদেষ্টা পরিষদের জরুরি সভায় ড ইউনূস। ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনার তদন্তে ঢাকায় জাতিসংঘের 3 সদস্যের তদন্ত টিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক। এবং পোস্টারবিহীন রাজধানীর দেয়াল, শিক্ষার্থীদের আঁকা সংগ্রাম আর সৌন্দর্য গ্রাফিতি পথে পথে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারত থেকে আসা পানির তোড়ে নজিরবিহীন বন্যায় ডুবেছে দেশের সীমান্তবর্তী 8 জেলা। মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ফেনী ও নোয়াখালীতে। অন্তত 40 লাখ মানুষ পানিবন্দী হয়েছেন। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ ও মোবাইল সংযোগ। কুমিল্লার 14 গ্রামে তলিয়ে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। বানভাসী মানুষকে উদ্ধারে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে সেনা ও নৌবাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। 30 বছরেও বন্যার এমন ভয়াল চিত্র আর দেখেননি ফেনী পরশুরামের মানুষ। বুধবার একদিনেই জেলার কোথাও কোথাও পানি বেড়েছে 8 থেকে 10 ফুট পর্যন্ত। জেলার অন্তত 300 গ্রাম এরই মধ্যে ডুবে গেছে। জেলা শহরের রাস্তাও তলিয়ে গেছে পানিতে। আমাদের এলাকা সব নষ্ট হয়ে গেছে, জ্বালা ধান পাইছের ওয়াই ছিল সব গেছে। ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলার 95%রও বেশি এলাকা এখন পানির নিচে। অন্তত 10 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই জেলায়। পানিবন্দী তারা, অনেকের ঘরবাড়িও ভেসে গেছে। সেনা, নৌবাহিনী এবং কোস্টগার্ডের 24টি বোট বুধবার বিকেল থেকে তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। তবে প্রবল স্রোত আর পানির তোড়ে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। পানির যে ভয়াবহতা আমরা যেতে পারিনি, অনেক শিশুদের কান্না, মেয়েদের কান্না আমরা শুনেছি। ভারতের ত্রিপুরা সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতিও মারাত্মক রূপ নিয়েছে। বাঁধ, ব্রিজ ভেঙে বন্ধ হয়ে গেছে আখাউড়া আগরতলা মহাসড়ক। তার উপর দিয়ে চলছে তীব্র স্রোত। আখাউড়া স্থলবন্দরের কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি। বন্ধ করে দেয়া হয়েছে সব ধরনের আমদানি রপ্তানি ও যাত্রী পারাপার। ওদিকে ত্রিপুরার রাজধানী আগরতলার উঁচু বিমানবন্দরও ডুবে গেছে বন্যায়। গেল 3 দিন রেকর্ড বৃষ্টি হয়েছে সেখানে। বন্যার এমন নাজুক পরিস্থিতি 3 দশকেও সেখানে হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রাণ ও উদ্ধার তৎপরতায় কেন্দ্রীয় সরকারের জরুরি সহায়তা চেয়েছেন তিনি। তো এরকম বৃষ্টিটা কখনো ত্রিপুরাতে আমার জানা মতে হয়নি। চারিদিকে কাজ করছে সব জায়গায়। আমি মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলেছি, কিছু যদি এনডিআরএফের কিছু লোকজন পাঠানো যায়। 31 বছর পর ত্রিপুরার ডম্বুর জলাধারের গেট খুলে দেয় সীমান্তবর্তী সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি ও চট্টগ্রামে হঠাৎ এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। এই মুহূর্তে বন্যার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ফেনী জেলার 90% বেশি এলাকা প্লাবিত। সেখান থেকে টেলিফোনে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। গত কয়েকদিন ধরে ফেনীতে ভারী বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনী, ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া সহ ফেনীর সদরেরও বেশ কয়েকটি ইউনিয়ন পানিতে তলিয়ে গেছে এবং ফেনীর মুহুরী, কুহু এবং সিলোনিয়া নদীর যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সেই নিয়ন্ত্রণ বাঁধের 27টি অংশ দিয়ে অনবরত পানি ঢুকছে, যে কারণে পানির প্রবল স্রোত এবং এই স্রোতের মধ্য দিয়ে স্পিড বোট দিয়ে যারা বন্যায় আটকা পড়েছেন তাদেরকে উদ্ধার করতে খুব বেগ পেতে হচ্ছে। গতকালকে সন্ধ্যা পর্যন্ত এখানে যারা সেনাবাহিনী, কোস্টগার্ড এবং
বিজিবি সহ যারা স্থানীয় ছিলেন এবং পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী সংগঠনও কিন্তু অনেকগুলো নৌকা নিয়ে এসেছেন এখানকার যারা পানিতে বন্দী হয়েছেন তাদেরকে উদ্ধার করতে, এবং তারা দিনের বেলা পর্যন্ত কিন্তু কাজ করতে পেরেছিল এবং পরে রাতের অংশে অন্ধকার এক, আর দ্বিতীয়ত হচ্ছে পানির প্রবল স্রোত ছিল, যে কারণে তখন উদ্ধার কাজ করা সম্ভব হয়নি। পরবর্তীতে আজকে সকাল থেকেই কিন্তু আবার উদ্ধার কাজ শুরু হচ্ছে। একটি কথা বলে রাখি, ফেনীর ফুলগাজী পশ্চিমগ্রাম এবং ছাগলনাইয়াতে কিন্তু কোনো আসলে আশ্রয় কেন্দ্র নেই। সেখানে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে জরুরি ভিত্তিতে সেখানকার আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেখানেই আসলে বন্যা দুর্গত যারা রয়েছেন তাদেরকে এনে রাখা হচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগেও ফেনীর পরশুরামে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। আসলে গতকালকে দুপুরের পর থেকে আসলে কিন্তু ফেনী জেলাতে কোথাও কিন্তু বিদ্যুৎ সংযোগ নেই এবং পাশাপাশি মোবাইল টাওয়ারগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, যে কারণে আমরা আসলে সকাল থেকে খবর পাচ্ছি না যে আসলে বর্তমান পরিস্থিতি কি। তবে আমরা কিছু কিছু মাধ্যমে আমরা খবর পাচ্ছি যে আসলে পরশুরামের একদম যেগুলো প্রত্যন্ত অঞ্চল সেসব অঞ্চলগুলোর থেকে কিন্তু মানুষদেরকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না, সেখান পর্যন্ত বোট গিয়ে পৌঁছতে পারছে না বলে আমাদেরকে অনেকে জানিয়েছেন। তবে হতাহতের খবর বলতে আমরা গতকালকে বিকেল পর্যন্ত ফেনীতে বন্যার পানিতে একজনের মৃত্যু খবর আমরা নিশ্চিত হয়েছি। এরপর আসলে এখন পর্যন্ত মৃত্যুর খবর কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। নোয়াখালীতেও পানি বাড়ছে, পরিস্থিতি মোকাবেলায় জরুরি বৈঠকে বসেছে জেলা প্রশাসন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সংবাদদাতা ফাইজুল ইসলাম জাহান। আমি দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহর মাইজদির জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। আমার পিছনে যে সড়কটি দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, এই সড়কটিতে এখন হাঁটুর উপরে পানি থইতে করছে। এতে বোঝা যাচ্ছে যে পুরো নোয়াখালীতে কি পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে গত কয়েকদিনে টানা ভারী বর্ষণ এবং গতকাল নোয়াখালীর পার্শ্ববর্তী ফেনী জেলার মুহুরী নদী থেকে পানি ঢুকে নোয়াখালীর 8টি উপজেলা প্লাবিত হয়েছে। এতে এই 8 উপজেলায় প্রায় 20 লাখেরও অধিক মানুষ হয়ে মানবতা জীবনযাপন করছে। এইসব বিষয় সকালে নোয়াখালী জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তো তারা যে বিষয়টি জানিয়েছেন যে গত পরশু থেকে নোয়াখালীতে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সেখানে যে উঁচু শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে আশ্রয়কেন্দ্র খুলে দিয়ে বন্যা কবলিত মানুষজনকে সেখানে নিয়ে আসা হচ্ছে। এদিকে বন্যায় বিপর্যস্ত মৌলভীবাজারের রাজনগর, কুলাউড়া, ঝুড়ি ও বড়লেখায় বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। নতুন করে আশ্রয় কেন্দ্রে ছুটছেন মানুষ। কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে 20 সেন্টিমিটার উপর দিয়ে ও মনু নদীর পানি চাঁদনীঘাট পয়েন্টে বিপদসীমার 65 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 3 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার 195 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। শহরের তেঘরিয়া, মুসলিম কোয়ার্টার, শ্যামলী, চৌধুরী বাজার সহ বিভিন্ন এলাকার মানুষ এখন পানিবন্দী। সিলেটে 24 ঘন্টায় কুশিয়ারা নদীর পানি 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকদিনের টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে লক্ষ্মীপুরের বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী হয়ে পড়েছেন 4 লাখেরও বেশি মানুষ। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 18টি ইউনিয়নের সবকটি বন্যায় প্লাবিত হয়েছে। রাউজান উপজেলার 8টি ইউনিয়ন এবং হাটহাজারীর 10টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পার্বত্য জেলা খাগড়াছড়িতে সদরে প্রায় 3000 পরিবার আশ্রয়হীন হয়েছে বন্যায়। সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির সাথে দীঘিনালা এবং রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লার বন্যা পরিস্থিতির কয়েক দশকের রেকর্ড ছাড়িয়েছে। কয়েকটি নদ নদীর পানির প্রবাহ রেকর্ড ভেঙেছে গেল 50 বছরের। আগামীকাল পর্যন্ত বন্যা দুর্গত এলাকায় ভারী বর্ষণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এতে পার্বত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। ভারত থেকে নেমে আসা পানিতে প্রতিদিনই বাড়ছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বিভিন্ন এলাকার পানি। একই সাথে অভ্যন্তরীণ ভারী বর্ষণে ধারণ করেছে অতিমাত্রার বন্যা। এতে পানিতে থই থই করছে এসব এলাকা। কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মুহুরী নদী সহ বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকটি নদীর পানি প্রবাহ ছাড়িয়ে গেছে 50 বছরের রেকর্ড। সার্বিক পরিস্থিতি দেখা যাচ্ছে যে বিগত 24 ঘন্টায়ও দেশের এই সীমান্তবর্তী এই জেলাগুলো এবং সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যে
ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে এবং এর ফলে বিগত 24 ঘন্টায়ও এই নদ নদীগুলোর পানি কিছুটা বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। এর ফলে আমরা লক্ষ্য করেছি যে বর্তমানে যে বন্যা পরিস্থিতি সে বিগত 24 ঘন্টায় তার কিছুটা অবনতি ঘটেছে। যে আকস্মিক বন্যাপ্রবণ নদী ফ্ল্যাশি রিভার, আমরা যদি 2 দিনের একটা বৃষ্টিপাতের স্পেল ব্রেক গেলে আমরা দেখতে পাবো যে পানি অনেকটাই নেমে গেছে আর কি, যেটা পর আমাদের হচ্ছে বন্যা পরিস্থিতি সামগ্রিকভাবে একটা উন্নতি ঘটাবে আর কি। সংশ্লিষ্টরা বলছেন ত্রিপুরা রাজ্যে ভারী বর্ষণের ফলে খুলে দেয় ডুম্বুর গেট। ফেনী, নোয়াখালী সহ বন্যা দুর্গত এলাকায় আগামীকাল বিকেল পর্যন্ত ভারী বর্ষণ থাকবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। যেহেতু বাংলাদেশ হচ্ছে ভাটির দেশ, উজানে যদি ভারী বৃষ্টিপাত হয়ে থাকে সেই বৃষ্টিপাতটা স্বাভাবিকভাবেই কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। আগামী 24 ঘন্টাও আমরা আশা করছি যে এই যে তীব্রতাটা, সেই তীব্রতাটা এটা কন্টিনিউ করতে পারে। সুতরাং আমরা আশা করতে পারি যে এইসব অঞ্চলের যে জলাবদ্ধতাটা সেটা মোটামুটি আরও আগামী 24 থেকে 48 ঘন্টা স্থায়ী থাকতে পারে। তবে কালকে বিকেলের পর থেকে এইসব অঞ্চলে, বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, ফেনী এইসব অঞ্চলে কিছুটা কমে যেতে পারে। পার্বত্য চট্টগ্রাম, সিলেট অঞ্চলে ভারী বর্ষণের ফলে ভূমিধসের শঙ্কা রয়েছে বলে জানায় এই আবহাওয়াবিদ। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছে অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা পরিষদ। সকাল 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। এতে বন্যা কবলিত 6টি জেলার ক্ষয়ক্ষতি উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানায় ইতিমধ্যে 43টি উপজেলার 1,89,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দীদের আশ্রয় দিতে 1,359টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। জেলা প্রশাসক, ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে দুর্গত এলাকায় কাজ করতে নির্দেশ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বন্যার্তদের সহায়তায় কেন্দ্রীয়ভাবে ত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করছে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই ত্রাণ সংগ্রহ করছেন স্বেচ্ছাসেবকরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, ভারত বিনা নোটিশে ব্যারাজ খুলে দিয়ে অপ্রতিবেশী সুলভ আচরণ করেছে। মিজান শাহজাহানের রিপোর্ট। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। টিএসসিতে স্থাপিত বুথে স্বতঃস্ফূর্তভাবে ত্রাণ জমা দিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উদ্যোক্তারা বলছেন আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে। আমার বারবারই মনে হচ্ছিল আমি কেন এখানে ঘুমিয়ে আছি, আমি শুকনো জায়গায় আছি, আমি ঘুমিয়ে আছি, ওরা তো ঘুমাতে পারছে না। আমার মনে হচ্ছিল ওই জায়গায় যদি আমি থাকতাম আমি তো মরে যেতে পারতাম। একদমই টোটালি ঘুমাইনি। ভোর 5টা উঠে আমার মনে হলো যে কখন বের হবো, কখন আসবো। যে সকাল থেকে কিন্তু মানুষ আসতেছে, যে পেশারই হোক না কেন, যে যতটুকু সামর্থ্য হোক না কেন, সে কিন্তু আসে কন্ট্রিবিউট করতেছে দেশের ক্ষেত্রে এবং জনগণের সাথে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত, যে আমাদের দেশের সিচুয়েশন না ভালো হওয়া পর্যন্ত আমরা তৎপরতা চালিয়ে যাব। বাংলাদেশকে না জানিয়ে হঠাৎ ব্যারেজ খুলে দেওয়ার পর ভারতীয় পক্ষকে বাংলাদেশ থেকে প্রতিবাদ জানানো হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন, এখন সবার দায়িত্ব মানবতার সেবায় এগিয়ে আসা। আমরা ভারতকে আমরা বলছি, আপনারা সতর্ক হন। আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশের এই যে রাষ্ট্র সংস্কারের কাজ সেটিকে ব্যাহত করার জন্য আপনারা আমাদেরকে এভাবে মানুষকে সংকটকালীন সময়ের মধ্যে পড়বেন, আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না। আমরা বিশ্বাস করি পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে, সহযোগিতামূলক সম্পর্কের মধ্য দিয়েই হচ্ছে উন্নয়ন সম্ভব, অগ্রগতি সম্ভব। কিন্তু আপনারা আমাদেরকে যেভাবে ট্রিটমেন্ট দিবেন ঠিক একইভাবে আপনারাও ট্রিটমেন্টের পাওয়ার জন্য প্রস্তুত হন। সারা দেশের যে কোনো স্থান থেকে ও প্রবাসীরাও নির্ধারিত অ্যাকাউন্টে অর্থ সহায়তা পাঠাতে পারবেন। এদিকে হঠাৎ পানি ছেড়ে দিয়ে হটকারী সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদে সমাবেশ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা বলেন, ভারত সরকার নিজেদের স্বার্থে আন্তর্জাতিক আইন কানুনের তোয়াক্কা করছে না। আবার একটি বিপ্লব চাই, যে বিপ্লবে আমাদের আবির্ভাব হবে মোগল সম্রাট বাবর হিসাবে। দিল্লির মসনদ আমরা চাই। ভারত বেশি বাড়াবাড়ি করবা না, শান্তিতে থাকতে দাও। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।
বাঁধের পানি ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা হয়নি বলে দাবি করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়েছে। বলা হয়েছে, ত্রিপুরার গোমতী নদীতে ভারতীয় বাঁধ থেকে পানি ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। সেখানে ডাম্বুর বাঁধ খুলে দেয়ায় বাংলাদেশের সীমান্তের জেলাগুলোতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে গণমাধ্যমে প্রচারিত তথ্য সঠিক নয়। ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এ কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এদিকে ৮ জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুড়ে মানবিক আবেদন জানাচ্ছেন অনেকেই। বন্যা দুর্গতদের প্রাণ বাঁচাতে স্পিডবোটের পাশাপাশি হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযান চালানোর দাবি জানানো হয়েছে। দুর্গত এলাকায় পানিবন্দী অসহায় শিশুদের ছবি দিয়ে সর্বোচ্চ সহায়তা নিয়ে সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অনেকেই। বন্যা মোকাবেলা এবং দুর্গত মানুষকে উদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অনুরোধও করেছেন কেউ কেউ। মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলানকে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের দেয়া ২ বছর করে কারাদণ্ডের সাজা বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি আব্দুর রবের একক বেঞ্চ এ আদেশ দেন। এছাড়া অধিকার বৈদেশিক অনুদান নিতে পারবে বলে রায় দিয়েছে হাইকোর্টের অন্য একটি বেঞ্চ। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর রায়ের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে মৃতের সংখ্যা নিয়ে তথ্য বিকৃতির অভিযোগে অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক ASM নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করে পুলিশ। ওই মামলায় গত বছরের 14 সেপ্টেম্বর দুজনকেই 2 বছর করে কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 মাস করে দণ্ড দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। কোন মামলার ইনগ্রেডিয়েন্টস না থাকা সত্ত্বেও তাদেরকে 2 বছর সাজা প্রদান করা হয়েছিল এবং 10,000 টাকা করে জরিমানা করা হয়েছিল। অনাদায়ে 1 মাস করে আরো 1 মাস করে বিনাশ্রম কারাদণ্ড কোনো এলিমেন্ট না থাকা সত্ত্বেও। উক্ত রায়ের বিরুদ্ধে আদিলুর রহমান খান এবং এলান আপিল করেছিল। সেই আপিলে আজকে রায় হয়েছে। আওয়ামী লীগ সরকারের পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে সহযোগিতা করবে সুইজারল্যান্ড বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেগো রেঙ্গোলির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। তিনি জানান, বাংলাদেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সব ধরনের সহযোগিতা করবে সুইজারল্যান্ড। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, জনগণের মালিকানা ফিরিয়ে আনতে গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। বন্যা দুর্গত এলাকায় আপৎকালীন সহায়তা বিতরণ শুরু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। নোয়াখালী, ফেনী, কুমিল্লা, সিলেট সহ 6টি জেলায় নগদ অর্থ ও চাল পৌঁছে দেওয়া হচ্ছে। ফেনীতে সর্বোচ্চ 42 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য জেলাগুলোতে 10 থেকে 25 লাখ টাকা পর্যন্ত পাঠানো হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় জেলা ভিত্তিক 1600 থেকে 2100 মেট্রিক টন চাল দেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। বন্যা দুর্গত এলাকায় তাৎক্ষণিক সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমের নম্বর হল 0255101115। বলেছি ইউনিটের মাধ্যমে রান্না করা খাবার যেখানে রান্না করা যাচ্ছে না বানানোর জন্য খিচুড়ি, বিশেষ করে যেখানে মানে করে, তারপর ড্রাই কেক, তারপরে পানি, এইগুলো আমি সকালেও কথা বলেছি ডিজিদের সাথে, নিজেই এগুলো পাঠিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। তারা এগুলো সরবরাহ করছে। আর্মি আছে, নেভি আছে, কোস্টগার্ড আছে, তার যে বাসস্থান আছে এটা ত্যাগ করতে চায় না। বাট আমাদের বন্যা আশ্রয় কেন্দ্র আছে, আমরা আশ্রয় কেন্দ্রগুলো খুলেছি। এখানে আসার জন্য তাদেরকে আমরা খুব করে চেষ্টা করতেছি। অনেকেই আসতে চায় না। তারপরে যখন মানে বিপদে খুব হয়ে যায় তখন আমাদের জন্য কষ্টকর হয় তাদের উদ্ধারে।
জুলাই আগস্টে বাংলাদেশে ঘটা সহিংসতা তদন্তে ঢাকায় আসা ৩ সদস্যের জাতিসংঘের প্রাক তদন্ত দল পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে বসেছেন। ৩ সদস্যের এই দলটি বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসে। আগামী এক সপ্তাহ ঢাকায় থেকে জুলাই আগস্ট মাসে বাংলাদেশে ঘটা সহিংসতা ও হত্যার তদন্ত করতে জাতিসংঘের করণীয় ঠিক করাই হবে এই অগ্রগামী দলের কাজ। এই সফরে তারা সরকারকে উপদেষ্টাদের সঙ্গে ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত শুনবে। ২৮ আগস্ট ঢাকা ছাড়ার পর এই দল বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে জাতিসংঘ কিভাবে তদন্ত করবে সেই প্রক্রিয়ার সুপারিশ করবে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান ররি মঙ্গাভেন এই ৩ সদস্যের কারিগরি প্রতিনিধিদের নেতৃত্ব দিচ্ছেন। Our visit this week is not an investigation. It's not an investigation. It's really an exploratory visit to discuss with the interim government, with the advisors, with some of the ministries, with the civil society, with this broad section of Bangladesh society, to hear your priorities, your needs going forward, and explore some areas where the Office of the High Commissioner could assist. রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে ভারত বাংলাদেশে ভয়াবহ বন্যা সৃষ্টি করায় বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সাথে আন্তর্জাতিক পানি চুক্তি ভঙ্গ করে ভারতের বাঁধ নির্মাণের প্রতিবাদ জানাতে অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টাদের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা। তরিক ইসলামের রিপোর্ট। হু হু করে ঢুকছে বন্যার পানি, প্লাবিত হচ্ছে লোকালয়। ভারতের বাঁধ খুলে দেয়ায় উজানের ঢলে এরই মধ্যে দেশের সীমান্তবর্তী 5টি জেলা ডুবে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। কৃত্রিমভাবে তৈরি এই বিপর্যয়ের জন্য ভারতকে দায়ী করে রাতের ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, ভারত রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যর্থ হয়ে এই বিপদ বাংলাদেশে ঠেলে দিয়েছে, যা আন্তর্জাতিক অপরাধ। ভারত খরা মৌসুমে আমাদেরকে পানি না দিয়ে আমাদেরকে খরায় রাখে, আবার যখন বর্ষার মৌসুম আসে তখন পানি ছেড়ে দিয়ে আমার মা বোনদেরকে, আমার কৃষক শ্রমিক ভাইদেরকে তারা ডুবিয়ে মারে। কোনো পূর্ব সতর্কতা না দিয়ে ত্রিপুরার ডম্বুর বাঁধ খুলে দিয়েছে, যার ফলে অসংখ্য মানুষ, জীব জন্তু সহ অনেক প্রাণ বিনাশ হয়েছে। এই মানুষ হত্যা ও জীবজন্তু হত্যার দায়ভার ভারতকে বহন করতে হবে। এ সময় ভারত বাংলাদেশের সকল অসম চুক্তি বাতিলের দাবিও জানান শিক্ষার্থীরা। এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, তারা হচ্ছে এখন বিজয় উল্লাস করছে। তাদের বিভিন্ন যে সংবাদ মাধ্যম, সেখানে আপনারা দেখতে পাবেন যে তারা বলছে যে বাংলাদেশের আর্জিটা এখন কাতর স্বরে। তারা যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করে, আবারও আগ্রাসন চালানোর চেষ্টা করে, বাংলা তাদেরকে সতর্ক করে দিতে চাই, বাংলা 1757 সালের আগের যে মানচিত্র ছিল সেই মানচিত্রে চলে যাবে। আর যদি কোনোদিন কুড়িগ্রামের তিস্তা ব্যারেজ অথবা ফেনীর যে ব্যারেজ সেটি খুলে দেওয়া হয়, বাংলার ছাত্র সমাজ তা রুখে দিবে। বিক্ষোভ সমাবেশে পানি প্রত্যাহারের জন্য ভারতের সব বাঁধ ভেঙে ফেলার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। নজিরবিহীন গণ অভ্যুত্থানে 5 আগস্টের বিজয়ের পর ঢাকার বেশিরভাগ দেয়াল হয়ে ওঠে জীবন্ত এক ক্যানভাস। রাজনৈতিক পোস্টার, ব্যানারে ছেয়ে থাকা এসব দেয়ালে এখন জায়গা করে নিয়েছে শহীদ আবু সাইদ, মুগ্ধসহ জুলাই আগস্টে ঘটে যাওয়া নানা মুহূর্ত আর স্লোগান। রাজধানী জুড়ে নানা রঙে আকাশেই গ্রাফিতি নিয়ে আরও জানাচ্ছেন মজহারুল হক মুহাজির, ছবি তুলেছেন এমদাদুল হক। আসছে ফাগুনে দ্বিগুণ হবার প্রত্যয় ছিল তাদের, কিন্তু এই বর্ষায় তারুণ্যের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশের দেয়ালে দেয়ালে আজ বসন্তের রং, যাতে আঁকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন আর ছাত্র জনতার বিজয়ের ইতিহাস। সাধারণ শিক্ষার্থীদের নিজ উদ্যোগে করা এই গ্রাফিতি নজর কাড়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসেরও।
সম্প্রতি থার্ড ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে নতুন বাংলাদেশ দেখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্ব নেতাদের ঢাকা সফরের আমন্ত্রণও জানান তিনি। রাজধানীর প্রায় সব পাড়া মহল্লায় এখন এই গ্রাফিতি। মনের মাধুরী মিশিয়ে রং আর তুলির আঁচড়ে মনের ভাব প্রকাশ করে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। ৩৬শে জুলাই পর্যন্ত আমাদের যে আন্দোলনটা হয়েছে সরকার পতনে, সেই আন্দোলনের প্রতিটা ছবি আমাদের এখানে ভেসে তোলানো হয়েছে। এদিকে বদলে যাওয়া দেয়ালে দাবি উঠেছে পোস্টার মুক্ত বাংলাদেশের। ছাত্র জনতার এই অর্জনকে যারা রঙিন করছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান শিক্ষার্থীরা। গ্রাফিতি জিনিসটা হচ্ছে তীব্র দ্রোহ এবং সৌন্দর্য সবকিছুটাকে ফুটিয়ে তোলে। আন্দোলনের পর আমাদের ভাইয়ের, যেমন এই যে মুগ্ধ ভাইয়ের ছবি আঁকানো, তাদের কথা লেখা এত সুন্দর সুন্দর, যেগুলো দেখে আমরা মেনলি অনুপ্রাণিত হচ্ছি। নতুন বাংলাদেশ সাম্য আর বৈষম্যহীনতার বার্তা নিয়ে মাঠে থাকা শিক্ষার্থীদের সঙ্গে মিলেছেন শিল্পী সমাজও। তারাও দেয়ালে দেয়ালে আঁকছেন ছবি, কার্টুন। এটা সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে শিক্ষার্থীদের। সাধারণ শিক্ষার্থী বলতে যে স্কুল কলেজ শুধু তা না, মাদ্রাসার শিক্ষার্থীরা যারা আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আছেন, সাধারণ মানুষও এখানে যুক্ত হয়েছে। কিন্তু রাজধানী ঢাকায় এর আগে আর কখনো এই ছবি, এই রূপ দেখেনি নগরবাসী। তাই পরিবর্তন, প্রতিবাদের নতুন এক চেতনাও যেন জেগে উঠেছে ব্যস্ত এই শহরে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। 36 জুলাই 2024। রাজধানী ঢাকার এই দেয়ালগুলো এখন আর কোনো সাধারণ দেয়াল নয়। প্রতিটি দেয়াল যেন এক একটি বিপ্লবের প্রতীক হয়ে উঠেছে। তাই তো ছাত্র জনতার করা এই গ্রাফিতিগুলোতে যে পরিবর্তনের আহ্বান, সেই পরিবর্তনের যাত্রা যেন কখনো থেমে না থাকে, এমনটাই প্রত্যাশা সবার। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপজেলা ভিত্তিক ১৬৪টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নন টেকনিক্যাল ইনস্ট্রাক্টর পদোন্নতির দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে শিক্ষকরা। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে তারা এই বিক্ষোভ জানায়। এ সময় তারা বলেন, বর্তমান নিয়োগ বিধিতে নন টেকনিক্যাল ইনস্ট্রাক্টরদের প্রমোশনের সুযোগ নেই। তাই দ্রুত নিয়োগ বিধি সংশোধন করে নন টেক ইনস্ট্রাক্টরদের সিনিয়রিটির ভিত্তিতে অধ্যক্ষ পদে প্রমোশনের সমান সুযোগ দিতে হবে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চাকরি স্থায়ী করার দাবিতে অগ্রণী ব্যাংকের ৭০০ কর্মচারী প্রধান নির্বাহী কর্মকর্তা এবং এমডিকে অবরুদ্ধ করে রেখেছে। কাফনের কাপড় মাথায় বেঁধে আন্দোলনকারীরা বলছেন, দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত তারা প্রধান কার্যালয় ছেড়ে যাবে না। অগ্রণী ব্যাংকের সিইও এবং এমডি মোর্শেদুল কবির জানান, ২০১৬ সাল থেকে তাদের স্থায়ী করার প্রক্রিয়া চলছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দীর্ঘসূত্রিতার ফলে তাদের স্থায়ী করা যাচ্ছে না। তবে পরবর্তীতে প্রেক্ষাপটে যত দ্রুত সম্ভব বিষয়টি সমাধানের চেষ্টা করবেন তিনি। রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকে পদের সংখ্যা ২০,০০০, কর্মরত আছেন ৯,০০০ কর্মী। ৭০৯ জন অস্থায়ী কর্মী সারা দেশে মাঠ সহায়ক পদে কাজ করছেন। পার্টিক্স খেলার খবর। সাফ অনূর্ধ্ব ২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে এই গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে আজ বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ যুব দল। শ্রীলঙ্কাকে ১-০ ব্যবধানে হারিয়ে নেপালও শেষ ৪-এর টিকিট নিশ্চিত করেছে। গ্রুপের অন্য দল পাকিস্তান নাম প্রত্যাহার করে নেয়ায় বাংলাদেশ নেপাল ম্যাচটি পরিণত হয়েছে গ্রুপ সেরা হওয়ার। বৃষ্টি থাকায় ম্যাচের আগের দিন মাঠে অনুশীলন করতে পারেনি বাংলাদেশের যুবারা। জিমনেশিয়ামে প্রস্তুতি সারেন তারা। নেপালের ললিতপুরে আনফা স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ সময় বেলা ৩:৩০টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। ভারত থেকে আসা ঢলের পানিতে ১০ জেলায় ভয়াবহ বন্যা, ৪০ লাখ মানুষ পানিবন্দী। ফেনীতে মানবিক বিপর্যয়ে মোবাইল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন।
কুশিয়ারা, মুহুরী, খোয়াই সহ কয়েকটি নদীর পানি 50 বছরের রেকর্ড ছাড়িয়েছে। পরিস্থিতি মোকাবেলায় উপদেষ্টা পরিষদের জরুরি সভায় ডক্টর ইউনূস। ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে ঢাকায় জাতিসংঘের 3 সদস্যের তদন্ত টিম। পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক। এবং পোস্টারবিহীন রাজধানীর দেয়াল, শিক্ষার্থীদের আকাশ সংগ্রাম আর সৌহার্দ্যের গ্রাফিতি পথে পথে। দর্শক, একটি আহ্বান, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।